নমস্কার, স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। আমরা এখন খবরের কাগজে চোখ রাখলেই দেখতে পাই আজকে এই রাশির ভাগ্য পরিবর্তন, ছাপ্পার ফাড়কে এই রাশির আসবে, মারাত্মক রকমের উন্নতি হবে, যার রাশির অবস্থান খারাপ তাদের নিয়ে চিন্তা করুন, ভাবনা করুন, ইত্যাদি ইত্যাদি। এখন আজকে আমি শ্রীদেবকে ফোন করছিলাম সকালবেলায়, শ্রীদেব বলছে এরকম এই আগস্টেই বেশ কিছু রাশির ক্ষেত্রে একটা মিরাকেল হতে চলেছে। মিরাকেল হতে চলেছে কি সেটা জানবো, কোন কোন রাশির ভালো বা খারাপ কি বলবেন শ্রীদেব, সেই ব্যাখ্যায় তো যাব। কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে গত সপ্তাহে প্রথম দিকে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে শ্রীদেব বলেছিলেন, আমি বারবার করে এটা প্রমাণ করি যে মাস ডোমেন মানে সবার সামনে এমন কোনো প্রেডিকশন অ্যাস্ট্রোলজাররা করুন, সবাই করুন, শ্রীদেব যেরম করে, যে যেটা আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকা কোনো সমস্যা নয়, বরঞ্চ ওভারঅল এমন একটা প্রেডিকশন করুন যেটা মানুষ দেখতে পাবে, বুঝতে পারবে, ওভারঅল সিনারিওর উপরে, আমাদের সমাজের উপরে, দেশের উপরে, রাজ্যের উপরে, আপনার পুরোই ইউনিভার্সের ক্ষেত্রে। তো সেরকমই একটা প্রেডিকশন ছিল 4 আগস্টে একজন বড় ব্যক্তির, নামী ব্যক্তি, ইটস নেম, যার মৃত্যু ঘটতে পারে 4 তারিখে। তো আমরা 4 তারিখে, মানে ওই সপ্তাহের এই দিনে উল্লেখ করেছিলেন শ্রীদেব। তো আমরা 4 তারিখে দেখলাম ঝাড়খণ্ডের রাজনীতির প্রমুখ নাম, সেটা হচ্ছে শিবু সোরেন, বর্ষিয়ান নেতা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে মুখ্যমন্ত্রী থেকেছেন দীর্ঘদিন, ঝাড়খণ্ডের দায়িত্ব সামলেছেন। তো তার মৃত্যু হলো, শিবু সোরেনের, বর্তমানে যে মুখ্যমন্ত্রী তার বাবা। তো সেই ঘটনাটা কিন্তু ঘটলো, এটা মিলিয়ে দিল যে একটা ওভারঅল প্রেডিকশন মানুষের কাছে কতটা প্রিসাইজলি, মানে পারফেক্টলি করা যায়। দ্বিতীয়ত 12 তারিখের আরেকটা প্রেডিকশন ছিল, 12/8। সেদিন বাংলা চলচ্চিত্রের নাম, মানে মোটামুটি আপনি ধরুন 70-এর দশক হবে, সেটা শ্রীদেব আরও ভালো ব্যাখ্যা বলে দেবেন, বাসন্তী চ্যাটার্জি, তারও মৃত্যু হয়েছে ওই দিনে। আমরা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, পুরো ব্যবস্থার উপরে করতে পারি, সমাজ ব্যবস্থার উপর, অগ্রগতির উপরে, দেশের উপরে, আপনার রাজ্যের উপরে যে কি হতে পারে। এবার অনেকে বলবেন যে মানে লাখো লাখো ফোন আসবে এক মুহূর্তে যদি আমি এখন ফোন কল খুলে দিই, দাদা 26-এ বিধানসভায় কি হবে, পরিষ্কার দাদা বলে মরবেন, দাদা পরিষ্কার বলে বিপদে পড়বেন না, দাদা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবেন, শ্রীদেবদা হয়তো আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবেন যে কি হতে পারে, হওয়ার সম্ভাবনা। সবসময় মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, গ্রহের অবস্থান অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্টারেস্টিং হতে চলেছে অনুষ্ঠান। আমি এই উদাহরণগুলো এই কারণের জন্যই দিলাম যে সাধারণভাবে অনুষ্ঠানকে না দেখে মন দিয়ে প্রোগ্রামের মধ্যে ঢুকে দেখুন, ইনফরমেশন তো পাবেনই, সঙ্গে প্রি প্রেডিকশন পাবেন, যেগুলো ঠিক এরকম শিবু সোরেন, বাসন্তী চ্যাটার্জির মতো এর আগেও একাধিক প্রেডিকশন আপনারা শুনেছেন, কখনো শাহরুখের ছেলেকে নিয়ে, কখনো মমতা ব্যানার্জি আর ওই বিমল গুরুংয়ের সম্পর্ক নিয়ে, কখনো কপিল শর্মা দ্য লাফটার চ্যালেঞ্জ শো নিয়ে, কখনো ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে, কখনো ভোটের রেজাল্ট নিয়ে, একাধিক প্রেডিকশন শ্রীদেবের আপনারা শুনেছেন। তো কাজেই স্বাভাবিকভাবে, সাধারণভাবে, ক্যাজুয়াল নয়, বাট একটু কম্পারেটিভলি সিরিয়াসলি অনুষ্ঠান দেখুন, আপনাদের জন্য অনেক কিছু থাকছে। স্বাগত শ্রীদেবকে অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি রাশিগুলোর ক্ষেত্রে নিয়ে আজকে আলোচনা, কিন্তু দেবাশিস যেটা তুললো সেটা হ্যাঁ অবশ্যই একদম আগস্টের লাস্টের দিকেই আমরা বলেছিলাম যে 4 তারিখ আর 12 তারিখের মধ্যে আমরা দুটো এমন কিছু দেখতে পারি যেটা হয়তো আমাদের কাছে দুঃখজনক, এবং দুটোই অবশ্যই দুঃখজনক, এটা একটা পার্ট। এবারে রাশির ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু রাশির ক্ষেত্রে না একটা স্থান পরিবর্তন হওয়ার জন্য একটু হলেও মিরাকেল ঘটবে। মিরাকেলটা সবসময় আমরা ভাবি পজিটিভ ঘটবে না, এই ক্ষেত্রে আগস্ট মাসের ক্ষেত্রে না পজিটিভের দিকটা খুব কম এবং আমার মনে হয় নেগেটিভের দিকটা একটু বেশি। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নেগেটিভের জায়গা বেশি, এবং কোন কোন রাশির ক্ষেত্রে হলে পরে অনেকে ভাববেন টেনশানের ব্যাপার, না টেনশান একদমই না। দেখুন, নেগেটিভ 2020 থেকে মানুষের মধ্যে এসে গেছে এবং কোথাও না কোথাও আমরা কম বেশি প্রত্যেকে নেগেটিভ পেয়েছি। তো বৃষ রাশির ক্ষেত্রে ডিস্টারবেন্সটা একটু হলেও বেশি থাকবে, প্রবলেম একটু বেশি থাকবে। মকরের ক্ষেত্রে আবার কিন্তু ঠিক তার উল্টো, মকর কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক জায়গায় খুব স্ট্রং থাকবে। এটা একটা জায়গা থেকে বললাম, মানে দুটো রাশির ক্ষেত্র থেকে বললাম যে ভালো আর খারাপ। এরপরে যদি বলি মিথুনের শারীরিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসে খুব ডিস্টার্ব দিতে পারে, স্পেশালি টিউমার রিলেটেড কিছু প্রবলেম বা লেফট সাইডে পেন অথবা পায়ের ব্যথা, এই জিনিসগুলো মিথুনকে কিন্তু একটু বেশি হলেও ভোগাতে পারে। উল্টো দিকে যদি আমি বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু টাইমটা
বেশ খানিকটা কী বলবো গোলমেলে, কারণ হচ্ছে যে জিনিসগুলো করতে যাবেন সেখানে কোথাও না কোথাও একটা বড় সমস্যা পাওয়ার জায়গা আছে। এই যে 4টে রাশির ক্ষেত্রে বললাম, এই 4টে রাশিকে তুলনামূলক দেখেছি বলে বললাম। বাকি দেখুন কুম্ভ, মেষ আর মীন, এই 3টের মধ্যে চলছে। মেষের তেমন কিছু মানে ওপর নিচ হওয়ার জায়গা নেই, কিন্তু মীনের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। আর কুম্ভ রাশির ক্ষেত্রে লাস্ট ফেজ তো অনেকগুলো জটিলতা যেন চারপাশ থেকে ঘিরে আসবে, অন্ধকার ছন্ন পৃথিবী লাগবে দেখতে এই মুহূর্তটা। তো আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের পর থেকে এই পরিস্থিতিটা আবার একটু একটু করে কাটতে আরম্ভ করবে। তো এই যে কটা রাশির কথা বললাম, এই কটা রাশিকে আমার মনে হয় একটু মন দিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আগামী দিনগুলো পাস করাটা বুদ্ধিমানের কাজ হবে। একদমই। শ্রীদেব এই প্রেডিকশন আগেও করেছিলেন, মানে এর আগের দিনও করেছিলেন। তো তখন আমার এক চেনাশোনা মানে আমার বন্ধু আর কি, যে মকর রাশি, সে শ্রীদেবকে জিজ্ঞেস করতে বলেছে যে 74 টাকার শেয়ার 42 টাকায় হাঁপাচ্ছে এখন এই পরিস্থিতিতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক অবস্থার কি উন্নতির সম্ভাবনা আছে মকর রাশির ক্ষেত্রে? তুমি বললে যে ভালো সময়, কবে সেটা? এটা দেবাশিসদার বন্ধু না, দেবাশিসদার নিজে। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে এটা, হ্যাঁ, যে শেয়ারটার নাম বলতে চাইছে না, শেয়ারটার নাম আর পাওয়ার। হ্যাঁ, ধরে রেখেছে অনেক নিচে, ওপরেও দেখেছে, দেখার পরে এখন হাঁপাচ্ছে দেবাশিস তো নিজেই, বাকি কিচ্ছু না। মানে অতিরিক্ত পাওয়ার ব্যাপার ছিল, সেই জায়গায় পাইনি, সবারই ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার আপনাকে সিদ্ধান্ত দিতে পারে, সিদ্ধান্ত প্ল্যান করে দিতে পারে, সেই প্ল্যানে আপনাকে চলতে হবে এবং চলার পর সেটা একবার বলো তো। না, হ্যাঁ, সেটা তো ঠিক, মানে একদম 19 থেকে শুরু, মানে না, সেটা আমার 9 থেকে সাজেশন, 9 টাকা থেকে সাজেশন, 16 টাকায় ভাবনা চিন্তা শুরু, 16 টাকা থেকে ধরা শুরু, অ্যাভারেজ কস্ট নিয়ার অ্যাবাউট 20-21। হ্যাঁ, 21 ধরেছে, সেটা 74 টাকা অবধি দেখেছে, দেখার পরেও ওয়েট করছিল, সেটা এখন 42-43 টাকায় ঘুরছে বলে মকর রাশির অর্থনৈতিক সংকট বলে প্রভাব বার্তা দিচ্ছে। যাই হোক, তো এবার একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, একটা দেখো, খুব তুমি তো রাশির কথা বলে একদম একটা ওভারঅল, তুমি যেহেতু ওভারঅল প্রেডিকশনে আমার আজ পর্যন্ত দেখা মানে ন্যাশনাল প্রেডিকশন বা ইন্টারন্যাশনাল সিনারিওর উপরে অসাম, আমার খুব ভালো লাগে। আমেরিকার সঙ্গে ভারতের একটা অদ্ভুত রকম টানাপোড়েন চলছে। একদম, ইট ইজ ইভেন দ্য ফার্স্ট টাইম যে সময় ভারত প্রমাণ করবার চেষ্টা করছে যে আমরা আমেরিকার সব কথা শুনি না, শুনবো না, করবো না, এরকম একটা ডেসপারেট অ্যাটিটিউড। এখানে দাঁড়িয়ে এই যে ভারতের কারেন্সি বা ভারতের ইকোনমি, মার্কেট, অর্থনৈতিক, আমি কেন এই কথা বলছি, কারণ মাথায় রাখবেন ডলার, ভারতীয় টাকা, এই যে এই অর্থনৈতিক ব্যবস্থার উপর পুরো বাজার ব্যবস্থা রয়েছে, একদম পুরো বাজার। এটা ভাববেন না যে আরে আমি ডলারের ভেবে আমি কি, ফুল কমোডিটিতে থেকে শুরু করে সমস্ত কিছু থাকে এর উপরে, সবকিছুর উপর এফেক্ট করে। আমাকে একটু বলো যে আগামী দিনে ভারতের আর্থিক অবস্থা, খুব প্লেন, মানে একদম সিম্পল কোশ্চেন, ভারতের আর্থিক অবস্থা আগামী দিনে ভালো হবে নাকি এইভাবেই আমেরিকার চাপে ভারতের অর্থনীতি, এই যে $5 ট্রিলিয়ন যে অর্থনীতির কথা বলা হচ্ছিল, সেটা নষ্ট হবে? দেখো, মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তো ওনার কোথাও না কোথাও মানে সারাদিন রাতে মস্তিষ্ক খুব সাংঘাতিকভাবে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে। জন্মছকটা একদিন ব্যাখ্যা করুন। হ্যাঁ, অবশ্যই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে। সকালে এক কথা ভাবলে বিকেলে এক কথা ভাবেন। তো উনি কখনো কখনো বন্ধুদেরকেও শত্রু বানানো এবং যাদের মধ্যে ঝামেলা থাকে ঝামেলা তৈরি করে সেই ঝামেলাটা উনি নিজে দায়িত্ব দিয়ে আবার মেটানোর চেষ্টা করেন। তো ক্যারেক্টারটা এটা ওনার। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে আমরা যে জায়গায় আছি তার থেকে অনেক বেশি ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে এবং আমেরিকা নিজে রয়েছে, কারণ এরা প্রচুর পরিমাণে এআই এর পিছনে বিশাল পরিমাণে একটা টাকা ইনভেস্ট করে দিয়েছিল। দেশের যদি আমি বলি প্রায়, এক্ষেত্রে যদি আমি বলি যে 40% টাকা, তাহলে হয়তো কম বলবো। তো সেই টাকাটা যখনই ইনভেস্ট করে দেয় না, তো সেই জায়গা থেকে এআই এর সাবস্টিটিউট আরেকটা পার্ট তৈরি এসে যায় মানুষের সামনে, যেটা এআই এর থেকেও অনেক বেশি ফাস্ট। তো যেটা ইউরোপ কান্ট্রির যে ইনভেস্টমেন্ট সেটাকে ধ্বংস করে দিল, যে কারণে তারা এখন একটু চেপে রয়েছে। সেকেন্ড হচ্ছে আমেরিকা। তো আমেরিকার অর্থনৈতিক অবস্থাটা সেই জায়গাতে খুব টালমাটাল। তো এটা একটা দিক। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে লাস্ট 4-5 দিন আগে রাস্তায় 9 করে 10 লাখ লোকের ভিড় ছিল ডোনাল্ড ট্রাম্পকে সরানোর জন্য। আমেরিকার বিভিন্ন প্রভিন্সে বিক্ষোভ হচ্ছে। একদম তো ঠিকই। তো এটা গেল পার্ট।
তো যে লোকটা এই মুহূর্তে নিজে ঠিক নেই, তো সে তো তার আশেপাশের লোকগুলোকে ঠিক থাকতে দেবে। তাহলে এটা কি ট্রাম্পের ফ্রাস্ট্রেশনই বলবো, মানে যেরকম করে আরে যে লোকটা 50 টাকা ট্যাক্সকে 100 টাকা করে দিচ্ছে, 100 টাকার ট্যাক্সকে 150 টাকা করে দিচ্ছে, সে জানে না যে সে কত বড় ভুল করছে। ভারতে এত বড় বাজার, ভারতের এত বড় বাজার, তো ভারতের কিচ্ছু যায় আসবে না এতে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে ভারত হয়তো এর থেকে ভালো জায়গায় যাবে। মানে রুপিটা রিভ্যালুড হতে পারে আর ডলার ডিভ্যালুড হতে পারে। হোক না হোক, কি হোক বা না হোক, পলিটিক্যাল দিক থেকে কতটা ভালো বা ভারতবাসী কতটা ভালো পাবে, আমার বিশ্বাস এখান থেকে ভারতের অর্থনীতি আরো উপরে যাবে। বাহ, গুড। শ্রীদেব একজন রয়েছেন ফোনে, আমরা সাধারণ মানুষেরও কথা তো শুনবই, আপনাদের সমস্যা নিয়েও আলোচনা করব। এক্স্যাক্টলি কি প্রশ্ন আপনার সেটাও আপনি আমাকে বলবেন, তার উত্তর শ্রীদেব এখান থেকে দেবে। একটাই প্রশ্ন করবেন কোনো একটা অ্যাঙ্গেলের উপরে। কে আছেন ফোনে? আমি বাণী গাঙ্গুলি বলছি ছত্তিশগড় থেকে। বাণী, আপনাকে স্বাগত জানাই। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, থ্যাংক ইউ স্যার। আমার একটাই প্রশ্ন, আমার এডুকেশনে আমার এই বছর গ্রাজুয়েশনের শেষ, আমার একটা সাবজেক্টই আটকে আছে, আমি কি সেইটা এই বছর পেরোবো না পেরোবো না? এবার আপনার একটু ডেট অফ বার্থ বলুন বাণী। 13/12/2003। 13/12/2003। জন্মের সময়টা, বার্থ টাইম? 6:25 PM। 6:25 PM। আর জন্মস্থান কোথায়? ঝাড়খণ্ডেই? না, নেল্লোর, অন্ধ্রপ্রদেশ। এক মিনিট ডিস্টার্ব হচ্ছে। 13/12/2003, 6:25 PM, 18:25। আর অন্ধ্রপ্রদেশে হচ্ছে জন্ম। অন্ধ্রপ্রদেশে কোথায়? অন্ধ্রপ্রদেশের কোথায় বললেন? নেল্লোর। নেলোর। নেল্লোর। আচ্ছা, শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, কর্কট রাশি, মিথুন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ। একদম। আচ্ছা, দিবাড়ি গদ। হ্যাঁ, শনিটা হচ্ছে বকরি। ওকে, অগাজুলো হচ্ছে না, মঙ্গল হচ্ছে। আচ্ছা, শুক্রবারের দিকে বৃহস্পতি, রবির ঘরে। ঠিক আছে, ওকে। এবছর গ্র্যাজুয়েশনের লাস্ট পেপারটা হবে কিনা? হ্যাঁ, এবছর গ্র্যাজুয়েশনে কি হবে, তাই তো? ওকে, রাইট। আপনি টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছিলেন একটু আগে, এটা আপনারই জন্মছক, আপনি ছবি করে রাখতে পারেন জন্মছকের। আচ্ছা। 24/11 পর থেকে টাইমটা না একটু চেঞ্জ হয়েছে, তো আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভ অ্যাক্টিভিটিগুলো বেড়েছে এবং রেজাল্ট যে জায়গাটাতে দাঁড়িয়েছিল আগের বার, সেই জায়গা থেকে এখন বেটার জায়গায় আসবে এবং না হওয়ার মতো কোনো জায়গা নেই। এবং যার ঘরে এই মুহূর্তে শুক্র বসে রয়েছে এবং যেখানে বসে রয়েছে সেই অনুযায়ী পেয়ে যাওয়ার চান্সটা অনেকটাই আছে। 24/11 মানে হচ্ছে 2000, মানে গত বছরের নভেম্বর থেকে পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তার আগে মনে হয় পরিস্থিতি একটু খারাপ ছিল। আগে ঠিক বলেছেন। তাহলে 24/11 থেকে চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জটা আপনি ফিল করতে পাচ্ছেন গত প্রায় 8 মাস, 8.5 মাস ধরে। জি, কিন্তু একটু প্রবলেমেও আছি। প্রবলেম একমাত্র পড়াশোনা নিয়েই। হ্যাঁ, বুঝতে পেরেছি, একমাত্র পড়াশোনা। আপনার প্রশ্ন তো পড়াশোনা রিলেটেডই, সেখানে আপনার ভয়ের কোনো কারণ নেই। এই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট আরো গ্রাফিক্যালি ডেভেলপমেন্টের দিকেই যাবে। না, বাদি 17 সাল থেকে 24 সালটা কম বেশি পড়াশোনার লাইফে থাকলেও কিছু শত্রুতা, কিছু ডিস্টারবেন্স, কিছু জিনিস ভুলবশত না করা, তো এই জিনিসগুলোর মধ্যে দিয়েই কাটাতে হয়েছে। তো তার থেকে অনেক ভালো টাইমে পা রাখা হয়েছে এখন এই মুহূর্তে। তো এই টাইমটাতে আমার মনে হয় বাদির কোনো প্রবলেম হবে না। কেমন বাদি? ঠিক আছে, ঠিক। ওকে, থ্যাংক ইউ। আপনাদের যাদের এই ধরনের নানান প্রশ্ন রয়েছে তারা টিভিতে যাওয়া বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চেম্বারে আসতে পারেন। আরেকটা কথা বলে দিই যে সিটিভিএনে ফোন না পেলে বুকিং করা যাবে না তা কিন্তু নয়। আপনি সরাসরি, এখানে অনেকে চেষ্টা করে ফোন পান না, বলে আমি কি করে বুকিং করব, তা নয়। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, এখানে বুক করে আপনি চেম্বারে এসে কনসাল্ট করতে পারেন। এবার আমি শ্রীদেবকে জিজ্ঞেস করি, শ্রীদেব, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 14 তারিখে, একেবারে প্রাক স্বাধীনতার মুহূর্তে। আজকে থেকে শুরু করে 6-7 দিন পরেই হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা বলে যেটা বলা হয়, সেটা কৌশিকী অমাবস্যা। আমি একটু জানতে চাইবো, এই অমাবস্যার ক্ষেত্রে মূলত তোমার গাইডলাইন কি থাকবে, মানে কাদের জন্য কি থাকবে, কোন বয়সীদের জন্য, যারা এডুকেশন বা যাদের প্রফেশন বা যারা চাকরি খুঁজছে বা যারা চাকরির জীবনে নানান রকম প্রবলেম হচ্ছে,
কাদের ক্ষেত্রে কি সাজেশন থাকবে? দেখো, অমাবস্যাটা এমন না প্রত্যেকের জন্য, মানে 8 থেকে 80 প্রত্যেকেরই কাজে লাগতে পারে। নাম্বার 1, যে ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে পড়াশোনার জন্য যদি কোনো সমস্যা থাকে কাজে লাগাতে পারেন। সেকেন্ড হচ্ছে বিবাহের ক্ষেত্রে অনেকদিন ধরে মনে করছেন মেয়ের বিয়ে দেবো বা ছেলের বিয়ে দেবো, হচ্ছে না বা হতে পারছে না বা ঠিক হয়েও ভেঙে যাচ্ছে, সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। বারবার ইন্টারভিউ যাওয়ার পরে কোথাও না কোথাও ফেলিওর, চাকরির জন্য বা একটা ডিপ্রেশনে ঘিরে রেখেছে আমার আর কিছু হবে না, সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। আমি যে জায়গাগুলো নিয়ে কথা বলছি মনে করবেন এই কটা সবকটাই 100% হবে। একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, ডাক্তারের পরিষেবায় রয়েছে, হয়তো খানিকটা ঠিক হয়েও আবার ঠিক হচ্ছে না, মনে হচ্ছে বাস্তুর কিছু সমস্যা, বাস্তুর জায়গাতেও আপনি অবশ্যই তো দেখতে পারেন এবং ওই ব্যক্তির জন্য স্পেশালি সেই দিনকে সংকল্প করতে পারেন মহামৃত্যুঞ্জয় একই ডেটে, কৌশিকী অমাবস্যার ডেটে। তো জেনারেলি এই জিনিসগুলো যখনই আপনি স্টার্ট করবেন দেখবেন সেই ব্যক্তি বিশেষে যাদের যাদের জন্য কাজ করছেন তাদের ভালো রেজাল্ট আগামী 1 বছরের মধ্যে আপনাকে পেতে হবে। এক ধরনের মানুষের কথা তুমি বলনি, সেটা আমি উল্লেখ করি। আমার কাছে একটা স্পেশাল একজন জিজ্ঞেসই করছিলেন, আপনাদের সামনে রেখেই বলছি। সেটা হচ্ছে যে তার জীবনে এখন ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, বৃদ্ধ এবং বৃদ্ধা, একদম তারা রিটায়ারমেন্ট করেছেন, ব্যাংক ব্যালেন্স মোটা মানে যা আছে তাতে তাদের আর চিন্তার কোনো কারণ নেই। পেনশনও মনে হয় পান একজন, মানে দুজনেই চাকরি করতেন, জানো তো। একজন হচ্ছে স্কুলে ছিলেন, আরেকজন কোনো একটা প্রাইভেট সংস্থার বড় জায়গায় ছিলেন। তিনি পেনশন পাবেন, এবার স্ত্রী পেনশন পাবেন। তাদের জীবনে দুটো এখন লক্ষ্য, কি বলতো? এক হচ্ছে সারা ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখা, আচ্ছা। দ্বিতীয়ত তারা বলছেন আমরা একটা কনসিস্টেন্ট স্পিরিচুয়াল প্রসিজিয়ারে থাকতে চাই। একদম, মানে কি বলতো, মানে তারা ধরো পুজো, ঠাকুরের নাম বা ঠাকুরের বই পড়া, এই ধরনের একটা স্পিরিচুয়াল ভাইবসের মধ্যে তারা থাকতে চান। তাদের পছন্দ তোমায়, আই মেনশন অ্যান্ড আই পয়েন্ট আউট ইউ। তারা বলছেন যে শ্রীদেব কি গুরু দীক্ষা দেন, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একদম এই কোটেই তারা বলেছেন গুরু দীক্ষা দেন। আমি বলছি না, উনি গুরু দীক্ষা দেন না আমি জানি না, কিন্তু উনি একজন অ্যাস্ট্রোলজার, মানে প্রফেশনালি অ্যাস্ট্রোলজার। এবার এই ক্ষেত্রে এদের গাইড করা, আমি তোমাকেই বলছি যে তোমার নাম করে বলেছেন, আমি জানি না তোমার মধ্যে গুরুগত মেটেরিয়াল আছে কিনা, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসো তো, এরকম ব্যাপার সত্যি সত্যি বলছেন। তো এটা এই ধরনের যারা মানুষেরা রয়েছেন, যারা ঘুরবেন ফিরবেন, নো মেন্টাল মানি প্রেশার এবং আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন, তাদের জন্য কি গাইডলাইন থাকবে? না, স্পেশালি আমার মনে হয় সব থেকে ভালো জায়গা এই মুহূর্তে যদি বলি, দুটো জায়গা আছে। একটা হচ্ছে আমাদের মায়াপুর, যেখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন, চাইলে সপ্তাহে 2 দিন করে গিয়েও টাইমটা স্পেন্ড করতে পারেন। আরেকটু যদি বেশি দূরে গিয়ে কাটাতে চান, 7 দিন 10 দিন করে মাসের মধ্যে কাটিয়ে আসতে চান, তাহলে অবশ্যই বৃন্দাবন আছে, যেটা আমার খুব ফেভারিট জায়গা। হ্যাঁ, বেনারস যাবে, বেনারসটা যেতে পারেন, কিন্তু বেনারসটার মধ্যে কি বলবো, ক্লাউড বেশি, চিৎকার চেঁচামেচি বা ল্যাঙ্গুয়েজের একটা বড় প্রবলেম। হ্যাঁ, আর বৃন্দাবনের জায়গাটা প্রচণ্ড শান্ত। সব থেকে বড় কথা হচ্ছে যে ভেতরে ঢুকলে পরে তাল গাছের সামনে, সোনার তাল গাছ, সেখান থেকে যখন রাধারানীর মন্দির, বার্সোনা বলে, তো সেখানে যখন ঢুকবেন আপনাকে বলেই দেবে যে হাততালি দিন আর রাধারানী বলুন, দেখবেন রাধারানী হাসছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি গতকালও অনেক কিছু আলোচনা করেছিলাম, গতকালের চ্যাপ্টারটা প্রায় 90% বলবো না, 97% শ্রীকৃষ্ণের ওপর ছিল। তবে এই আলোচনাগুলো শুরু হলে শেষ হতে চায় না। তো যদি আপনি রাধারানীর মন্দিরে ঢোকেন, ফার্স্টে গিয়ে দেখবেন মুখটা নর্মাল, আপনি রাধারানী বলবেন এবং হাততালি দিতে বলে ওরা। হ্যাঁ, বলে যত দেবেন তত দেখবেন রাধারানী আসছে, এবং আপনি দেখবেন একটা সময় মনে হচ্ছে রাধারানী প্রকৃত হাসছে আপনাকে দেখে। তো ভগবানের কৃপা, ফিলিংসটা নিজের মন থেকে আসে, এটা তো কেউ কাউকে এনে দিতে পারবে না। আর বাকি হচ্ছে ওখানে যারা যারা বসে রয়েছেন না, তারা কেউ কোনো অংশে কম নয়। তো আপনি বিহারীজির মন্দিরে যান, সেখানে গিয়ে আপনি মনোবাসনা বলুন, দেখুন বিহারীজি হয়তো সাক্ষাৎ নিজে এসে যাবে। ওই পরিবার তোমার সঙ্গে অমাবস্যাতে, যে কোনো একটা অমাবস্যায় তারাপীঠ যেতে চান, অবশ্যই, কোনো অসুবিধা নেই, অলওয়েজ ওয়েলকাম। আমি কিন্তু সিরিয়াসলি মানে এই ক্ষেত্রে অনেকেই চান যে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলে থাকতে, তার গাইডলাইন কি হবে বা কি করতে পারেন, বা যেহেতু শ্রীদেব প্রত্যেক অমাবস্যায় তারাপীঠ যান, সেই ক্ষেত্রে আপনারা শ্রীদেবকে ফোন করতে পারেন। এই বয়সী যারা, একদম বিহারীজির মন্দির সম্বন্ধে আরেকটু বলে দিই। বিহারীজির মন্দিরে গিয়ে যদি আপনার মনে হয় যে
আপনি এই মুহূর্তে আপনার প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু আপনার পকেটে পয়সাও আছে, কিন্তু হয়তো বেরিয়ে গিয়ে খেতে ইচ্ছে করছে না, আপনি দেখবেন মন্দিরের সামনে কেউ না কেউ খাবার এনে আপনাকে দিয়ে যাবে। তো এবারে হয়তো সেটা বিহারিজি নিজেই, বাকি বিহারির মধ্যে। তো এইবারে ব্যাপারগুলো হচ্ছে কি, টোটালটাই হয়তো আমাদের মন থেকে, আধ্যাত্মিকতাটা এমন আমি সবসময় বলি যে অন্তরাত্মা থেকে তৈরি হওয়া উচিত। তো সেই জায়গাটাতে যখন আপনি পৌঁছাবেন, আমি বললাম আমার সবথেকে ফেভারিট জায়গার মধ্যে একটা হচ্ছে বৃন্দাবন, এবং এই মুহূর্তে আমরা যদি বলি কৃষ্ণের একটা অংশ যিনি প্রেমানন্দ মহারাজ ওখানে বসে রয়েছেন, যদি মনে হয় তার সাথেও আপনি দেখা করতে পারবেন, এবং তার কথা যদি চান এমনিতেই আপনারা বিভিন্ন সাইডে শুনতে পাবেন। তো প্রকৃত অর্থে আমরা জানি যে মানুষের কিছু আদত থাকে যেটা মানুষ কখনো ছাড়তে পারে না। কৃষ্ণের অংশ বললাম, অনেকের হয়তো আপত্তি হতে পারে, কৃষ্ণের মুখে সবসময় রাধা নাম ছিল, আমাদের প্রেমানন্দজির মুখেও সবসময় রাধা নামই রয়েছে। আমি ওনাকে প্রমোট করছি না বা ওনাকে এখানে স্পেশালি দেখানোর জায়গা অত্যন্ত ভালো লাগার ব্যক্তি আমার, হ্যাঁ খুব ভালো লাগার ব্যক্তি, এবং 0% হেটার আজকে ডেট অবধি। এবং ওনার প্রেম মন্দিরের পাশে যে হোটেলের মধ্যে উনি থাকেন, তার পাশের একটা সমিতি 2-3 মাস আগে হঠাৎ ওনার এগেনস্টে বলেছিল রাত্রিবেলায় যখন 2টোর সময় উনি বেরোন তখন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখন জেট ক্যাটাগরি সিকিউরিটিতে প্রায় উনি বেরোন, তো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। উনি রাস্তা পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বে যাননি, এবং লাস্টে ওই কমিটিরা এসে ক্ষমা চেয়েছেন, বলেছে আমরা অন্যায় করেছি, আপনি ওই রাস্তা দিয়ে যাবেন, অ্যাম্বুলেন্স আসলে আমরা ঘুরিয়ে দিয়ে আসবো। তো ডিফারেন্স হচ্ছে এটা। সত্যি তাই। তো যাই হোক, এরকম অনেক ব্যক্তির আবেশে মানুষ থাকেন, অনেক অনুষ্ঠানও মানুষ এরকম আবিষ্ট হয়ে দেখতে থাকেন, তার মধ্যে অবশ্যই শ্রীদেবের প্রোগ্রাম একটা। কারণ আমরা ওই কনভেনশনাল অ্যাস্ট্রোলজি নিয়ে এখানে আলোচনা খুব করি না। এই একটা ফোন আসলো ওনাকে জাস্ট ছোট করে গাইড করে দেওয়া, আপনাদের জন্য গাইডও থাকছে। আমার যেটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা আধ্যাত্মিক পরিমণ্ডলে নিজের উন্নতি করতে চান, অনেক পরিমণ্ডল থাকে জানেন তো, রাজনৈতিক পরিমণ্ডলে আমি নিজেকে উন্নতি করব, আমার প্রফেশনাল ক্ষেত্রে আমি জীবন উন্নতি করব। এখন যাদের এই সব কিছু শেষ হয়ে গেছে তারা কি করবেন? তারা তো একটা আধ্যাত্মিক পরিমণ্ডলে থাকতে চান। এই পরিমণ্ডল উন্নতির জন্য আপনারা শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই পরিমণ্ডল আপনাকে কি করবে, একটা আধ্যাত্মিক আবেশের মধ্যে আপনার জীবনকে অ্যাস্ট্রোলজিক্যালি গাইড করবে, এবং যাতে আপনারা আগামী দিনে ঈশ্বরের নাম সংকীর্তনের মধ্যে থেকে আগামীতে যেতে পারেন। এই হচ্ছে খুব পরিষ্কার জায়গা। যারা নিজের ব্যক্তিগত জীবনে উন্নতি চাইবেন তারা প্রপার গাইডলাইনের জন্য শ্রীদেবের কাছে আসবেন। আপনারা একেবারে মাথায় নিয়ে এটা আসবেন না যে উনি জাদুকর, কাল সকাল থেকে কাল রাত থেকে, মানে আজ রাতে আপনি গেলেন, কাল সকাল থেকে আপনার জীবন উন্নতি হবে। উন্নতির পেছনে দরকার হচ্ছে, এক হচ্ছে ভাগ্য, দ্বিতীয় হচ্ছে পরিশ্রম, আর তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে গাইডলাইন। বুঝতে পেরেছেন? এক হচ্ছে আপনার ভাগ্য, যেটাকে আমাদের দেওয়ার কারুর ক্ষমতা নেই, ঈশ্বর প্রদত্ত ভাগ্য। দ্বিতীয়ত আপনার হাতে আপনার কর্ম, আর তৃতীয়ত হচ্ছে আপনার গাইডলাইন, যেটা হচ্ছে শ্রীদেব, যিনি আপনাকে প্রপার গাইড করে দেবেন যে কোন পথে কোন কাজ করলে আপনার জীবনে সমস্যা কম আসবে, এবং আপনার ছক কি বলছে। ঈশ্বর আমাদেরকে ছক দিয়েছেন, কিন্তু আমাদেরকে বোঝার ক্ষমতা দেননি যে আমার ছক কি আর আমি কে, হু অ্যাম আই। এটা যদি প্রশ্ন থাকে তো মানুষকে প্রথম নিজের একটা আপাত ধারণা মানুষের সম্পর্কে হবে, মানুষের ভেতরকার গ্রহগত তার অবস্থান, তার স্ট্রাকচার, তার ঊর্জা কি, সেটা বলে দেবে শ্রীদেবের মতো মানুষেরা। কাজেই তাদের কাছে যাওয়া, তাদের সঙ্গে আলোচনা করা, সময় কাটানো, আমার মনে হয় ইট উড বি দ্য অ্যাসেট ফর দ্য লাইফ। আমার মধ্যে 1 মিনিট টাইম আছে, 1 মিনিটের মধ্যে একটা ডায়লগ দিই, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে হয়তো বেটার কিছু হতে পারে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কণ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, পেট হচ্ছে বৈশ্য, হাত হচ্ছে ক্ষত্রিয়, পা হচ্ছে শূদ্র। তো আমরা যদি মন্দিরে যাই, সব থেকে আগে ভগবানের কোথায় গিয়ে প্রণাম করি? পায়ে। তার মানে সমাজে আমি যত বড়ই লোক হই না কেন, যে জায়গাতেই থাকি না কেন, যদি আমি নিচু, মানে আমার থেকে যারা একটু কম জড়িয়ে আছে, নিচু নয়, যারা কম জড়িয়ে আছেন তাদেরকে যদি নিচু চোখে দেখা স্টার্ট করি, আমার ভালো কোনোদিন হবে না। সব থেকে বড় কথা, যারা নিচে রয়েছে, যাদের কম জড়ি, যাদের হয়তো অর্থের দরকার আছে, হয়তো আপনার সাহায্যের দরকার আছে, হাতটা বাড়িয়ে দিন, আপনার জন্য উপরওয়ালা হাত বাড়িয়ে দেবে। কথায় আছে শ্রীকৃষ্ণের নাম যদি আপনি দিনে একবার করেন, সব দেবতা আপনার মাথায় ছাতা ধরতে চলে আসবে। আপনি যদি রাধারানীর নাম একবার করেন, শ্রীকৃষ্ণ নিজে আপনার মাথায় ছাতা ধরতে চলে আসবে। তো একবার শুধুমাত্র সবসময় হাতটা আমরা এরকম করে একবার উপর করুন, দেখবেন লাইফ এমনি চেঞ্জ হতে থাকছে। অসাধারণ। শেষটা খুব সুন্দর হলো। আগামীকাল আবারও দেখা হচ্ছে। আগামীকাল স্বাধীনতা দিবসের দিন, আমি জানি না কি টপিক, নতুন কিছু থাকবে কিনা। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে, অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।